29 এপ্রিল 2026 একদম সাত সকালে গুজরাটের আহমেদাবাদের একটা কলোনির মধ্যে পুলিশ জেসিবি নিয়ে ঢুকছে। এবার বর্তমানে ভারতে জেসিবি নিয়ে নানান রকম কথা প্রচলিত আছে। যেখানে জেসিবি ঢুকবে সেখানে ইললিগাল কনস্ট্রাকশন সমস্ত কিছু ভাঙা হবে। তো ওই কলোনির লোকরাও এটাই ভাবতে শুরু করে এবং ভাবতে শুরু করতে না করতেই আস্তে আস্তে লোক চারিপাশে জড়ো হতে থাকে। কেউ কেউ জিজ্ঞাসাও করছে পুলিশকে যে কী ব্যাপার হয়েছে, কার বাড়ি ভাঙতে যাচ্ছেন, কে এখানে ইললিগাল কনস্ট্রাকশন করেছে, ওখানকার যে পঞ্চায়েত মেম্বার আছে তাদেরকেও ডাকা হচ্ছে। সবাই একদিকে যেমন ভয় পাচ্ছে তার সাথে সাথে উৎসুকও আছে। এবার ওই যে কলোনি আছে ওই কলোনির একটা প্রান্তে গিয়ে পুলিশের জেসিবি দাঁড়িয়ে যায় এবং যেখানটাতে জেসিবিটা দাঁড়িয়েছে সেখানটায় ওই কলোনির একটা ভূত বাড়ি আছে। ওই ভূত বাড়িটা নিয়ার অ্যাবাউট 34 থেকে 35 বছর ওই অবস্থাতেই পড়ে আছে। তার আগে এই বাড়িতে মানুষ থাকতো, এখানে বউ বাচ্চা নিয়ে সংসার করতো মানুষরা, কিন্তু তারা কেউই কিন্তু বেশি দিন ওখানে থাকতে পারেনি। তো যখন আস্তে আস্তে ওই বাড়িটা এইরকম পড়ে থাকতে শুরু করে, আশেপাশের লোকজন সবাই ওটাকে ভূত বাড়ি বলতে শুরু করে। এবার খোঁড়া শুরু হবে। জেসিবির যে অপারেটর আছে সে খুঁড়তে শুরু করে। সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে। আমাদের ভারতে কোথাও যদি জেসিবি অপারেট করা শুরু করে সেখানে আশেপাশের সমস্ত মানুষ সেটা সমস্ত কাজ ছেড়ে দেখতে শুরু করে। তো এই ক্ষেত্রেও সেই সেম জিনিসটাই হচ্ছে, কিন্তু জেসিবি মোটেও ভূত বাড়ির কোনো দেওয়াল ভাঙছে না। তারা ভূত বাড়ির সামনে একটা ছোট্ট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা ভাঙা শুরু করেছে। এবার সেই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার? আজ থেকে অনেক বছর আগে আমরা কুয়ো থেকে জল তুলতাম, জল ইউজ করতাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা। অনেকের বাড়িতে হয়তো কুয়ো ছিল সেই সময়, কিন্তু এখন বর্তমান সময় কুয়ো আমরা তেমন ইউজ করি না। তো কুয়ো যেহেতু গভীর হয় সেহেতু কুয়োগুলোকে মোস্ট অফ দ্য টাইম সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রেও ওই ভূত বাড়ির সামনে একটা কুয়ো ছিল, সেই কুয়োটাও সিল করা ছিল। তারপর সেই সিলটা ভাঙা হয়, দেখা যায় তার মধ্যে প্রচুর নোংরা পড়ে আছে, সেইগুলোকে সরানো হয়। তারপর আস্তে আস্তে জেসিবি যেই না খোঁড়া শুরু করেছে অমনি পুলিশ জেসিবি চালককে স্টপ করতে বলে। পুলিশ বেশ একটু রেগেই বলে যে তোমাকে এখানে যে কাজের জন্য আনা হয়েছে সেটা ঠিক করে করো, এটা কোনো দেওয়াল ভাঙার কাজ না, এটা খুব সাবধানতার সাথে করতে হবে। এবার এই কথাবার্তা শুনে আশেপাশের মানুষ আরও অবাক হয়ে যাচ্ছে যে এরা খুঁজছে তো কে খুঁজছে ওই কুয়োর মধ্যে? ওই কুয়োর মধ্যে কি তাহলে ভূত আছে? অনেকে হয়তো এই রকম দিনে দুপুরে ভাবতে শুরু করেছে। এবার আস্তে আস্তে খোঁড়া শুরু হতে থাকে। 3 ঘন্টা খোঁড়ার পর হঠাৎ করে জেসিবি স্টপ হয়ে যায়। পুলিশ এবং পুলিশের কুকুর ওই কুয়োর মধ্যে দেখতে শুরু করে এবং সূর্যের আলোতে একটা জিনিস চিকচিক করে ওঠে। সেটা হচ্ছে সোনার কিছু একটা জিনিস। ভালো করে দেখলে বোঝা যায় ওটা একটা সোনার আংটি। এইবার জেসিবিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, কুয়োর নিচে মানুষকে পাঠানো হয়। তারা আস্তে আস্তে নানান রকম টাইপের কোদাল দিয়ে ওই জায়গাটা খোঁড়া শুরু করে। প্রথমে তো সোনার আংটি পাওয়া গেছিল। যখন সেই সোনার আংটি পাওয়া গেছিল তখন সবাই ভাবছিল যে হয়তো এখানে পুরনো আমলের কেউ একজন খাজানা হয়তো লুকিয়ে রেখেছে, কিন্তু খাজানা ওখানে ছিল না, ওখানে ছিল একটা মানুষের বডি। এবং 3 ঘন্টা খোঁড়ার পর যেই না সোনার আংটিটা নজরে আসে, তারপর আস্তে আস্তে নজরে আসতে থাকে মানুষের চোয়াল এবং সেই চোয়ালে দাঁত, তারপর ছোট্ট ছোট্ট হাড়গোড়। পুলিশ বুঝতে পারে যে ওখানে কারোর তো বডি আছে এবং তারা বডি খুঁজতেই ওই জায়গাটাতে খোঁড়াখুড়ি এতক্ষণ ধরে করছিল। নিয়ার অ্যাবাউট 12 ফিট গর্ত করা হয়েছে। 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই কাজ করার পর পুলিশ ফরেন্সিক ব্যাগে সমস্ত এভিডেন্স নিয়ে চুপচাপ চলে যায়। এবার ওই কলোনির সমস্ত মানুষ একদম হকচকিয়ে গেছে। ওই ভূত বাড়ির সামনে কুয়োতে একটা মানুষের বডি তারা ভাবতেই পারছে না। এবার সব থেকে বড় কথা যে ওই কুয়োর মধ্যে একটা মানুষের দেহ আছে। এটা ওই কলোনি, ওই পাড়া, ওই গ্রামের লোকরা জানে না, কিন্তু পুলিশ জানলো কী করে? পুলিশ এখানে খোঁড়াখুড়ি করতে এসেছে, তার মানে তাদের কাছে কংক্রিট এভিডেন্স কোথাও না কোথাও কিছু না কিছু ছিল। এবার ঘটনাটা পুরোটা কি? ওই কলোনির লোকরা এরপরে জানতে পারে যে ওই যে বাড়ির অ্যাকচুয়াল মালিক ছিল সেই মালিকের রিলেটেডই কোনো একটা ব্যাপার কিছু আছে, কিন্তু ওই বাড়ির যে অ্যাকচুয়াল মালিক,
যে ৩৫ বছর আগে ওই বাড়িটা তৈরি করেছিল, যার নাম হচ্ছে শামসুদ্দিন, সে তো 2015তেই মারা গেছে। তাহলে তাকে কি হত্যা করা হয়েছে? এরকম নানান কিছু ওই কলোনিতে অলরেডি রটতে শুরু করেছে। সবাই এই বিষয় নিয়েই কথা বলেছে। এবার পুলিশের মেইন টার্গেট লিস্টে আছে শামসুদ্দিন। এবার আমি একটু আগে আপনাকে বললাম যে শামসুদ্দিন মারা গেছে 2015 সালে। তাহলে পুলিশ কেন শামসুদ্দিনকে খুঁজছে? আর পুলিশ যদি শামসুদ্দিনকে খুঁজেই থাকে, তাহলে কুয়ো থেকে কার বডিটা বেরোলো? পুলিশ কোন সোর্সে এই সমস্ত কাজ করছে? অ্যাকচুয়ালি ঘটনাটা পুরোটা জানতে গেলে আরও 2 মাস পিছিয়ে যেতে হবে। 2 মাস আগে ওই কলোনির পাশেই এক তান্ত্রিক এসে থাকতে শুরু করে, এবং তান্ত্রিক দেখতেই আমাদের দেশের মানুষ হাত দেখাতে, তাদের মনের কষ্ট বলতে, তাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বলতে চলে যায়। তো সেই ক্ষেত্রে ওই তান্ত্রিককে দেখে ওই কলোনির প্রচুর মানুষ ওই তান্ত্রিকের কাছে যেতে থাকে। আস্তে আস্তে তান্ত্রিকের নামধাম বাড়তে থাকে। এই সময় ওই তান্ত্রিকের কাছে 2জন ব্যক্তি যায়, এবং সেই 2জন ব্যক্তি বলে যে, তান্ত্রিক বাবা, আমাদের রাতের ঘুম হয় না, আমরা ঘুমোতে পারি না, ভূত বাড়িতে ভূত আছে, এবং সেই ভূতই আমাদের ঘুমোতে দেয় না। এবার তান্ত্রিক বাবা তার মতন রিচুয়াল করে সেই ভূত থেকে মুক্তি দেওয়ার অবস্থা তাদেরকে বলে দেয়। কিন্তু আস্তে আস্তে কানে কানে এই কথাটা অনেকের কানে চলে যায়, এবং অনেকের কানে চলে যেতে যেতে পুলিশের এক খবরির কানেও এই ঘটনাটা চলে যায়। এবং যেই না এই ঘটনাটা পুলিশের কানে যায়, তারা ভাবতে থাকে যে 2জন ব্যক্তি তারা ওই তান্ত্রিকের কাছে গিয়ে বলছে যে ভূতের ভয়ে ভূত তাদের ঘুমাতে দেয় না। তাও আবার ওই ভূতটা কোথায় থাকে? ভূত বাড়িতে। এবার ভূত বাড়ির ভূত তাদের ঘুমাতে দেয় না কেন? তাদের মনে এত গিল্টি ফিল কেন আসছে? আচ্ছা, তারাই কি ওই ভূতের, মানে অ্যাকচুয়ালি সেই ভূতটা যখন মানুষ ছিল, তার মৃত্যুর পিছনে কোনো কারণ? এবার ওই তান্ত্রিকের কাছে ওই 2 ব্যক্তি কারা গেছিল, সেইটা যখন পুলিশ ভালো করে তদন্ত করে, তখন জানতে পারে আরে ওই তান্ত্রিক বাবার কাছে 2015 সালে মারা যাওয়া শামসুদ্দিন গেছিল, এবং শামসুদ্দিনের ভাই ইকবাল গেছিল। এবার যে শামসুদ্দিন মারা গেছে, পাড়ার সবাই জানে, সে মৃত অবস্থা থেকে বেরিয়ে এসে জীবিত হয়ে ওই তান্ত্রিক বাবার কাছে যাবেটা কী করে? তার মানে এই শামসুদ্দিন মরেনি, কিন্তু সে মরার নাটকটা কেন করছে? এখানেই পুলিশ বুঝতে পারে ডাল মে তো কুছ কালা है। এবার পুলিশ ভালো মতন তদন্ত শুরু করে, এবং তারা আস্তে আস্তে এই শামসুদ্দিন আর ইকবালকে কাউকে না জানিয়ে খুঁজতে শুরু করে। তার কারণ কাউকে জানালে তারা যদি পালিয়ে যায়, এটা একটা বড় রিস্ক ছিল। পুলিশ দিন 10-15 খোঁজার পরেই নানান সোর্সের মাধ্যমে, কল ডিটেল রেকর্ড, আরও নানান কিছুতে এটুকু কনফার্ম হয়ে যায় শামসুদ্দিন বিন্দাস বেঁচে আছে। কিন্তু সে তার পুরনো বাড়ি, পুরনো কলোনি সমস্ত কিছু ত্যাগ করে অন্য একটা জায়গায় গিয়ে স্টেবল হয়েছে। এবার সেই স্টেবলটা ওখানে গিয়ে কেন হলো, এটা একটা বড় ব্যাপার। উল্টো দিকে ওই যে ভূত বাড়ি ছিল, সেই ভূত বাড়িটা অনেক প্রমোটারদেরকে কেউ একটা ব্যাকগ্রাউন্ড থেকে বেচার চেষ্টা করছিল। এবার পুলিশ এই সমস্ত কিছুতে কনফিউজড হয়ে তারা ভাবে এই যতক্ষণ না শামসুদ্দিন আর ইকবালকে আমরা ধরতে পারবো, ততক্ষণ এই কেসের কিনারা আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে তারা সোজা শামসুদ্দিনকে তোলে। ইকবাল ততদিনে পালিয়ে গেছে। ইকবালের জন্য লুকআউট নোটিশ জারি হয়। শামসুদ্দিনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন শামসুদ্দিন একদম ভ্যাপাচেকা খেয়ে যায়। শামসুদ্দিন বলে, আমি কিছুই জানি না, আমি তো তান্ত্রিকের কাছে যাইনি। তখন পুলিশ তাকে বলে, তুমি তান্ত্রিকের কাছে যাওনি, আবার তোমার কলোনির লোকরাও এটাই জানে যে তুমি নাকি 2015 সালে হার্ট অ্যাটাকে মারা গেছো। তাহলে 2026 সালে এসে তুমি বেঁচে আছো কি করে? আসল সত্যিটা বলো, তোমার ওই ভূত বাড়িতে কিসের ভয় আছে? ওখানে এমন কোন ভূত আছে যাকে মানুষ অবস্থায় তুমি অনেক যন্ত্রণা দিয়েছিলে, এবং তার মৃত্যুর পর সে হয়তো তোমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি? তখন শামসুদ্দিন ভেঙে পড়ে। তখন সে তার ইয়ঙ্গার লাইফের একটা রোম্যান্টিক গল্প শোনায়, এবং সেই রোম্যান্টিক গল্পের একটা অদ্ভুত ট্র্যাজিক এন্ডও পুলিশকে শোনায়। শামসুদ্দিন ওখানেই থাকতো, ওখানেই বড় হয়েছে,
নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। সেই সময় দেশে খুব একটা কাজ ছিল না বড় শহরগুলো ছাড়া। তো সে ওখান থেকে মুম্বাই চলে যায়, কিন্তু এই মুম্বাই যাওয়ার আগে সে বিয়ে করে, তার সন্তানও হয়, একটা হ্যাপি ফ্যামিলি ছিল এবং সেই হ্যাপি ফ্যামিলির জন্যই সে মুম্বাইতে গেছিলো আর্ন করার জন্য। এবার মুম্বাইতে গিয়ে সে কাজকাম করছে, বাড়িতে পয়সা পাঠাচ্ছে, কিন্তু একটা জিনিসের অভাববোধ সে বারবার ফিল করছিল যে মুম্বাইতে গিয়ে সে বড়ই একা হয়ে গেছে, তার ওয়াইফ তো তার কাছে নেই। এবার আস্তে আস্তে সে একটা পার্টনার খুঁজতে থাকে, এবার সে একটা পার্টনার পায়। এবার এই পার্টনারের সাথে তার পরিচয়টা এক্স্যাক্টলি কোথায় হয়েছে সেটা এখন বলতে পারছি না, কিন্তু অনেকেই সন্দেহ করছে এই শামসুদ্দিন অনেক রকমের লাল গলিতে যেত, হয়তো কোনো এক লাল গলিতে তার এক প্রিয় পাত্রীর সাথে তার দেখা হয়ে যায়। তার নাম ছিল শাবনাম। এই শাবনামের সাথে কথা বলতে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং তারা মুম্বাইতে একসাথে থাকতে শুরু করে। একটা সময় শামসুদ্দিন ভাবে যে মুম্বাইতে অনেক দিন কাটিয়েছি, এবার আমি আহমেদাবাদ ফিরে যাব আমার বিবি বাচ্চার কাছে। কিন্তু সে শাবনামকে নিতে ভোলেনি, সে মোটেও ঠকবাজ ছিল না। শাবনামকে সে একটা আলাদা জায়গায় রাখে এবং সেকেন্ড ওয়াইফের মর্যাদা দেয় এবং কয়েকদিন পর তার নিজের বাড়িতেই নিয়ে এনে রাখে। কিন্তু শাবনাম সে কি আদতেও ভালোবাসতো, নাকি সে অ্যাকচুয়ালি তলায় তলায় একটা লোভী ছিল, সেটা আজ আমরা এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু সেই সময় শামসুদ্দিনের কথা মতন শামসুদ্দিন বলে যে আমার বাড়িতে যখন শাবনামকে নিয়ে আসি তখন শাবনাম কয়েক মাস পরেই বলতে শুরু করে যে আমি তো তোমার সেকেন্ড ওয়াইফ, তো তোমার প্রপার্টির উপর আমার অধিকার আছে, তো তোমার যত প্রপার্টি আছে তার 50% আমাকে দিয়ে দাও। এবং এইখান থেকেই প্রবলেমটা শুরু হয়। শামসুদ্দিন তো মোটেও একা সমস্ত কিছু করেনি, সে তো মজদুরের কাজ করতো, তারপর আস্তে আস্তে প্রমোটারি করে এই বাড়িঘর সমস্ত কিছু বানিয়েছে। সালটা চলে এসেছে 1992, ঝামেলা চূড়ান্ত লেভেল নিয়ে নিয়েছে। তো সে ডিসাইড করে যে শাবনামের তো কেউ নেই, শাবনাম যদি হঠাৎই গায়েব হয়ে যায় তাহলে তাকে কেউ খোঁজও করবে না, তো বেটার টু বি তাকে গায়েব করা হবে, কিন্তু তাকে প্রাণে মেরে গায়েব করা হবে। যেমন কথা সেরকম কাজ। শামসুদ্দিন, তার ভাই ইকবাল, তার ভাই বউ, শামসুদ্দিনের বোন, এরা সবাই মিলে শাবনামকে 1992-এর এক বর্ষার রাতে হত্যা করে। হত্যা করার পর ওই কুয়োতেই ফেলে দেয়। শামসুদ্দিন যেহেতু মিস্ত্রি ছিল, সেহেতু সে কী করে সিমেন্টের কাজ করতে হয় সে জানে, সে পুরো কুয়োটাকে সিমেন্ট দিয়ে আটকে দেয়। রীতিমতন আমার এখানে এসে রীতিমতন আনারকলির ঘটনা মনে পড়ে গেল। একটা ঘটনা বা গল্প আছে না, বা সত্যি ঘটনাও হতে পারে, যে আনারকলিকে নাকি একদম দেয়ালের মধ্যে আটকে দেওয়া হয়েছিল এবং সেখানেই নাকি তার মৃত্যু হয়েছিল। তো কিছুটা এখানেও কিন্তু সেরকমই হলো। এবার শামসুদ্দিন এই সমস্ত কিছু করার পর সে বুঝতে পারে এখানে বেশি দিন থাকা যাবে না, তো সে ওই বাড়িটাকে সেল করে দেয়। কিন্তু সেল করার পর যাকে সেল করে সে আবার শামসুদ্দিনকে রিকোয়েস্ট করে যে এই বাড়িতে থাকতে পারবো না, এই বাড়িতে রাত্রেবেলা কেউ একটা আসে, তো তুমি বেটার টুপি কিনে নাও। এইদিকে শামসুদ্দিনের তো মনে ভয় আছে, যদি কেউ লাশটাকে ডিসকভার করে নেয় তো সে ভয়ে ভয়ে কিনে নেয়। আর এক খরিদ্দারকে শামসুদ্দিন এই বাড়িটা বিক্রি করে। সেই খরিদ্দারও কয়েক মাস থাকার পর সে আবার শামসুদ্দিনকে বিক্রি করে দেয়। শামসুদ্দিন ভয় পেয়ে আবার সেই বাড়িটা কিনে নেয়। থার্ড টাইম সে এক খরিদ্দারকে বিক্রি করে, খরিদ্দার সেখানে কয়েক মাস থাকে, দেন সে আবার রিটার্ন এই বাড়িটা শামসুদ্দিনকে বিক্রি করে দেয় এবং শামসুদ্দিন কিনতে বাধ্য হয়। কেন? যদি কেউ শাবনামের ব্যাপারটা জেনে যায়। এইভাবে 3 হাত তো অলরেডি হয়ে গেছিলো, আরও 3 হাত এই বাড়িটা হয়। কিন্তু যতগুলো খরিদ্দার ওই বাড়িটা কিনে ওখানে থাকতে শুরু করেছিল, কেউই ঠিকঠাকভাবে থাকতে পারেনি। শেষমেশ শামসুদ্দিন বিরক্ত হয়ে ওই বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু ওই বাড়িতে থেকেও সে মনে শান্তি পাচ্ছিল না। সে এবার ওই বাড়িটাকে বন্ধ করে অন্য একটা জায়গায় চলে যায়। দীর্ঘদিন পর আবার রিটার্ন করে 2014 কি 15 সাল নাগাদ। তারপর ওই বাড়িটাকে সে অনেকবার বিক্রির চেষ্টা করেছিল। ততদিনে ওই বাড়িটা কিন্তু বেশ ভূত বাড়ির পরিচয় পেয়ে গেছিল। 2015-তে সে ভাবে এই বাড়িটা থেকে মুক্তি পেতে হবে এবং মুক্তি পেতে গেলে তাকে বিক্রি করতে হবে, এবং যাকে বিক্রি করা হবে সে যদি আবার এরকম রাত্রেবেলা নানান কিছু দেখে এবং কয়েক মাস পর তাকে আবার রিটার্ন সেল করে দেয়, তাহলে সে তো এই বাড়িটা আর কোনোদিনও বিক্রি করতে পারবে না। তো এই কারণে সে একটা ভালো প্ল্যান বানায়।
এবং সেই প্ল্যানে সে বাড়িটাকে বিক্রি করার আগে তার মৃত্যুর একটা নতুন নাটক করে। সেই নাটকে সবাই জানতে পারে ওই বাড়ির মালিক মারা গেছে। এইবার তলায় তলায় বিক্রির চেষ্টা চলতে থাকে। অন্য একটা জায়গায় থাকতে শুরু করেছিল, কিন্তু তার শান্তি কোথাও ছিল না। মনে মনে সে বারবার ভাবতো শাবনামের ভূত তাকে মনে হয় পিছু করছে, তাকে ঘুমাতে দিচ্ছে না, তার ক্ষতি চাচ্ছে। সে এই ব্যাপারটা তার ভাইকে বলে। এর মধ্যেই তাদের কাছে খবর আসে তাদের পুরোনো মহল্লাতে এক তান্ত্রিক এসেছে। সেই তান্ত্রিক নাকি অনেককে ভালো করে দিচ্ছে। তো তারা দুজন ওখানে যায়। ওখান থেকে কোনো একটা ভাবে পুলিশের এক খাবরির কাছে চলে যায়। পুলিশকে সে এই ব্যাপারটা বলে। পুলিশ এই ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে তদন্ত করে এবং তদন্ত শেষে ৩৫ বছর পুরনো একটা কেস শেষমেশ সলভ হয়। কিন্তু সলভ হলেও কোর্টে গিয়ে শামসুদ্দিনকে সাজা দেওয়ানো তখনও কঠিন ছিল। তার কারণ ওই যে বডিটা ওখান থেকে পাওয়া গেছে সেটা আদতেও কি শাবনামের, সেটা কি করে জানা যাবে? শাবনামের তো কেউ নেই। শাবনাম এমন একটা জায়গা থেকে বিলং করতো যেখানে কেউ কারোর সাথে পরিচয় রাখে না। শাবনামের যে ফ্যামিলি ছিল তাদের সাথে শাবনামের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এবং শামসুদ্দিনকে অনেক জিজ্ঞাসাবাদের পর জানা যায় শাবনামের নাকি একটা নিজের ভাই ছিল। সেই ভাইকে গুজরাট পুলিশ খোঁজে, তার কাছ থেকে ডিএনএ নেয় এবং সেটা 100% ম্যাচ করে যায় এবং ইন দ্য লাস্ট প্রমাণ হয়ে যায় শামসুদ্দিন 1992-এর এক বৃষ্টির রাতে তার দ্বিতীয় ওয়াইফ শাবনামকে খুন করেছিল। যাই হোক, এবার এই কেসটা শেষমেশ ৩৫ বছর পর কোর্টে উঠবে, ট্রায়াল শুরু হবে এবং আশা করি শামসুদ্দিন শেষ বয়সে প্রায়শ্চিত্ত করবে। এবং এই ঘটনার আর কোনো যদি আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।